আজকের দিনটা একটু অন্যরকম। চারিদিকে নীরবতা, হাওয়ার মৃদু শব্দ আর অদ্ভুত একটা অনুভূতি। আপনি কি প্রস্তুত? চলুন তবে এক ভয়ানক অভিজ্ঞতার গল্পে ডুব দিই, যেখানে বাস্তব আর অদৃশ্যের সীমানা মুছে যায়। আপনি কি ভূতেদের বিশ্বাস করেন? আজকের গল্প শুনে হয়তো আপনার মতামত বদলে যেতে পারে। অন্ধকার নেমেছে, রাতের গভীরতা বাড়ছে, আর তার সাথে সাথে বাড়ছে অজানা আশঙ্কা। আপনি কি এই নীরবতার মাঝে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন? হয়তো এই রাতেই ঘটে যেতে পারে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রহস্যময় ভূতের গল্প, যা আপনার রক্ত হিম করে দিতে পারে। আলো নিভিয়ে মনকে স্থির করুন, চলুন পা বাড়ায় সেই অজানা জগতে, যেখানে অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে ভয়ের এক নতুন অধ্যায়। নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম ভুতুড়ে কামড়া, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা পেলা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়াই নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভার রাবড়ির মতন করে বলল, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনে কিছু মনে হয় না তোর? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোকা একটা কাঁটামুন্ডু ঘ্যাচাং করে কামড়াতে এলো, কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের উপর হেঁটে যাচ্ছে, কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আর এক পা দিয়ে। বাজে বকিস নে, ধর ওই নিম গাছটা একটা ভূত আছে। এই দিন দুপুরে এই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম। না, ভূত টুত কিছুই নেই। কেবল ঠিক আমার মাথার ওপরে একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই। একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি ধরতে যাবো কেন? কি দরকার আমার? ভূত ধরাটার আমার আদৌ পছন্দ করি না, তোমাকে কিন্তু সব বলে দিচ্ছি বল্টুদা। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি। বল্টুদা, এবার আমি কিন্তু বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালে। বললে, আহা, যাচ্ছিস কেন? বললুম বলেই কি তোকে সত্যি সত্যি ভূতে ধরেছে নাকি? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কিনা সেই ব্যাপারটাই তোকে বলবো। তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প বাকি চলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। টেনি? তার কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ, খালি বাড়িয়ে বাড়িয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজি মাছ দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁ 2.5 টাকা খেয়ে গেল। ছে ছে। আবার আবার পিঠ চাপড়ে কি সব বেফিস্টু ফিলিস্টলিশু বলে গেল, কিছু বুঝতে পারলুম না। রাবো রাবো, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না।
আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও এরকমই। তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিল, তারপর বলতে থাকলো, আমার বড়দির মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম, আর বর্দি যাকে বলতো ধানি লঙ্কা। তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দেয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিল। সন্ধ্যার পরে গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা ছোট্ট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলুম। শতরঞ্জি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরো প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলাম অন্য সব কামরায় লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছন দিকের কামরা বলেই এটার উপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে। নিজেকে বেশ লাট সাহেবের মতো মনে হয়। এর মধ্যে জন্দুই মারোয়ারি যাত্রী অনেক লাট বহর নিয়ে আবার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হয়। ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটলো। আবার স্বস্তির নিঃশ্বাস পড়লো বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবে চিনতে লাভ নেই। গাড়ি ছাড়তে আরো কিছু দেরি আছে, কিন্তু আমি আর বুঝতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করবে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেট এখনো 1.5 মণ ভার। তাই রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা বাবা তাই করা। আমি শুয়ে পড়লাম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভিতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রীর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলাম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙলো। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরার নিতল অন্ধকার। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকিও নেই, কিছু নেই।
এই জানালার অন্যদিকে তাকালুম। ঠিক একই দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরার সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোয়ার মতো কি যেন একটা কুণ্ডুলি পাখি উঠছে তার ভেতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাজ্যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আওয়াজ থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি তো অন্তত জলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে সিগন্যালের বাতিও দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো রে পালা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলাম। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিল। মশাদের যত নজর দেখছি পায়ের উপরেই। শেষে জেরবার হয়ে যেই একটা চাটি হাঁকড়েছি, তোকে কি বলবো পেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমালা নরম কি একটা জিনিসের উপর ঘপাং করে গিয়ে চটটা পড়লো। ঘুট করে একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আবার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে জ্বলে উঠল। তারপরেই কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কি কালো জীব, কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চড় খেয়ে ঘুট করে লাফিয়ে উঠলো? আর লাফিয়ে বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখ কোন হিংস্র প্রতিক্রিয়া লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুরে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়ুমুড়ি এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজনও এই গাড়িতে এসে অমন রুদ্ধশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন একটা নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়বো গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় ট্রেনে দৌড় লাগাবো। কিন্তু এই অন্ধকারে কোন দিকে যাব? দিক বিদিক দূরে থাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একটা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার উপর কয়েক ফোঁটা জল পড়ল। তারপরেই বাইরে বিটকল ছ্যাঁড়াত ছ্যাঁড়াত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছ্যাঁড়াত করে কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে পড়ল। বাপরে, গেছি গেছি বলে আমি জানালা বন্ধ করে ফেললুম। সামনে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব গানটা গাইতে চেষ্টা করলুম। গলা দিয়ে গান বেরোলো না, খালি বু বু করে যাচ্ছে।
এমনই যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আজকে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছে জানি না। জলের সেই ছ্যাঁড়ছ্যাঁড়ানি কখন থেমে গেছে তাও টের পায়নি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবি নেপালা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানালার কাচের মধ্য দিয়ে আমি স্পষ্ট দেখলুম। আমার মনে হলো এক চোখা যেন একটা দৈত্য হা করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি একটা বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম। আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো, তারপরে ধাঁ করে কোন দিকে যেন মিশিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলুম আজ এই ভূতের রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোবা বাড়িতে চালান করে দিয়েছি, এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলুম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুরে কামড়া যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপরেই সোজা হার্টফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। এখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি, এমন সময় বাজখাই কলায় কে বলে উঠল, আতকে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমেলে আলো, আর সেই আলোর ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে আবার বাজখাই স্বরে গড়লে উঠল, ওরে বাবারে, সাহেব ভূত আমার রাম নাম গিয়ে ব্রহ্মানন্দে পৌঁছলো। আবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে অমনি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে শুয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামলো। আমি আকুল হয়ে বললুম, তারপর তারপর কি হলো? তারপর আর কি, ভীষণ যাতা ব্যাপার। মানে আবার কি, কামরাটা খারাপ, জংশন স্টেশনেই, সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘরে কিচ্ছু টের পায়নি। জুত পেতে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছড়ছড় করে আমার মুখে এসে পড়েছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আবার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। হ্যাঁ, কি বলছো পল্টুদা? হ্যাঁ, আমি তোদের টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না, এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবার তুই বাড়ি যেতে পারিস, যা। এই বলে বল্টুদা উঠে পড়ল। হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। নমস্কার, গল্প পাঠে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকুন।